নমস্কার। আপনাদের সঙ্গে আজকে আমরা চলে এসেছি আর এক সুন্দর ঘটনা নিয়ে। সুন্দর কেন বললাম সেটা ক্রমশ প্রকাশ্য। আজ এসেছি আমি হৈমন্তী তাহাদের কথা অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন তানিয়া দেবী। আমি তানিয়াকে বলবো তার নাম, তার যে সঙ্গে যেটা সে অ্যাচিভ করেছে সব শুদ্ধ নিয়ে তার নামটি বলতে। তানিয়া দি। নমস্কার, আমি ডক্টর তানিয়া চক্রবর্তী। আমি একজন নৃত্যশিল্পী এবং নৃত্য শিক্ষিকা, মণিপুরী নৃত্যশিল্পী। তানিয়াদিকে প্রশ্ন করি কয়েকটা। আমাদের তাহাদের কথার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন, আপনার একদম প্রথম দিকে যখন শুরু, একেবারে ছোটবেলা, সেই ছোটবেলায় এই নাচের প্রতি আগ্রহটা জন্মালো কিভাবে? আপনি একজন নৃত্যশিল্পী, সারা পৃথিবী জুড়ে আপনার নাম। তো আজকে দাঁড়িয়ে কি মনে পড়ে যে প্রথম দিনের ছোট্টবেলার তানিয়া সে কি করে নাচের জগতে ঢুকে গেল, সেটা অল্প করে একটু আমাদের জানান। আমি ছোটবেলায় যতটুকু মনে পড়ে সবটা মনে আছে তাও নয়। তো আমাদের সময় তো খুব ছোট বয়সে নাচে ভর্তি নিতেন না। তো আমি 5-6 বছর বয়স থেকেই নাচ শেখা শুরু করি। তো আমরা সেই সময়, আমার বাবা যেহেতু ডাক্তার, ওনার ট্রান্সফারেবল জব ছিল, তো সেই সময় আমরা বারাসাতে থাকতাম। এবং সেখানে মাই আমাকে নিয়ে গিয়ে আমার ওই একটু দেখতাম যে পাশের কোয়ার্টারের দিদিরা নাচ করছে, অনুষ্ঠান হলে এরকম একটা হাত পা নাড়ার প্রবণতা হয়েছিল। তো তখন মা একদমই কাছে একটি নাচের স্কুলে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে। তো সেখানে আমি কত্থক শেখা শুরু করি, সেই থেকেই আমার নাচ শেখা শুরু। হ্যাঁ, সেখানে কত বছর শিখেছিলেন? সেখানে ওই 5-6 বছর বয়স থেকে শুরু করে হুম। আমি একেবারে আমার উচ্চ মাধ্যমিক অব্দি নাচ শিখি। আচ্ছা, মানে অনেকগুলো বছর। হ্যাঁ, অনেকগুলো বছর। ওই একজনের কাছেই আমি নাচ শিখি, কথা আমি 5th ইয়ার কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, আপনার গুরুমা কে ছিলেন? ওখানে আমাদেরকে নাচ শেখাতেন ওনারা তিনজন বোন, নন্দিনী ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য এবং দেবযানী ভট্টাচার্য। তিনজনের কাছেই শিখতাম। আমি মেনলি রুমিদি অর্থাৎ ইন্দ্রাণীদির কাছেই শিখতাম। আচ্ছা, তারপরে পড়াশোনা ইত্যাদি এবং নাচ নিয়ে পড়ার একটা প্রবণতা, যেটা আমরা কথা বলতে বলতে একটু আগে শুনছিলাম। তো সেই নাচ নিয়ে পড়ার গল্পটা একটুখানি আমরা শুনি। ওটা অন্যরকম। আসলে আমি স্কুল ফাইনালের পর, ক্লাস 10-এর পর আমরা শান্তিনিকেতন যাই বসন্ত উৎসবে ঘুরতে। বাড়ির সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে যে ওরে গৃহবাসী যেটা প্রসেশন হয়, তো ওইটা দেখে আমার খুব ভালো লাগছিল যে সবাই কি সুন্দর নাচ করতে করতে যাচ্ছে। ইস, আমিও যদি এখানে নাচ করতে পারতাম, এরকম একটা মনে হয়েছিল। তো তখন এবং জানতে পারি কয়েকজনের সাথে কথা বলে, এবং ওখানে আমার একজন কাকু ছিলেন, তার সাথে কথা বলে যে এখানে নাচ নিয়ে পড়াশোনা করা যায়। উচ্চ মাধ্যমিকের পর যেরকম আমরা সাধারণ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, গ্রাজুয়েশন মাস্টার্স করি, তো তেমনি নাচ নিয়েও করা যায়। তো সেটা জানতে পারি, এবং তার জন্য যে নিয়মাবলীগুলো আছে তার মধ্যে দিয়ে গেলে উচ্চ মাধ্যমিকের পর অ্যাডমিশন টেস্ট দিয়ে আহ, ঠিক মতন যদি রেজাল্ট করা যায় তো করা যায়। আমি সেই পথেই চলি, তখন থেকেই আমার ইচ্ছেটা জাগে তাহলে আমি নাচ নিয়েই পড়াশোনা করবো এবং এখানেই করবো। হুম। তো তারপর আমি উচ্চ মাধ্যমিক দিই। তো তারপরে আমি মনে পড়ে আমি কোনো সাবজেক্টে, কোনো জেনারেল সাবজেক্টে আমার আহ, প্রাথমিকভাবে ইচ্ছা ছিল বাংলা নিয়ে পড়াশোনা করব। বাংলায় খুব ভালো ছিলাম, কিন্তু তাতেও আমি কোনো কলেজ থেকে কোনো ফর্ম তুলিনি। আমি রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী এই দুই জায়গাতেই অ্যাডমিশন টেস্ট দিই নাচের উপর। রবীন্দ্রভারতীতে আমি কত্থকের উপর দিই এবং বিশ্বভারতীতে মণিপুরি নাচে অ্যাডমিশন টেস্ট। এবং বিশ্বভারতীতে আমি আগেই রেজাল্ট বেরোয়, তো সেখানে মণিপুরি নাচে আমি উত্তীর্ণ হই এবং সেইখানে আমার নাচ নিয়ে পড়াশোনা শুরু, ইচ্ছে পূরণের প্রথম ধাপ। প্রথম ধাপ। আচ্ছা, নাচ নিয়ে পড়াশোনা শুরু বিশ্বভারতী। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা শুনছিলাম। আপনার বাবা যেহেতু ডাক্তার, হুম। ওনার ডাক্তার কোনো বন্ধু কোথায় এই হ্যাঁ, বিশ্বভারতীর ব্যাপারে আপনাদের একটু খবর দিয়েছিলেন। খবরাখবর হ্যাঁ, দেওয়া নেওয়া হ্যাঁ, ইত্যাদি? তখন বোলপুরে ওনার নামটা? হ্যাঁ, হুম। শিয়ান হসপিটালে উনি ছিলেন। ডাক্তার কাকু ডক্টর মানবেন্দ্র ঘোষ সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেই সময়, এবং উনি বাবার বিশেষ পরিচিত।
তো কাকু তখন আমাদের খবর, তখন তো আমাদের এখনকার মতন যুগ ছিল না, যে ইন্টারনেট এত বেশি বা সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন কোনোটাই ছিল না। তো তখন এই সমস্ত খবরগুলোই রাখতে হতো ফোনের মাধ্যমে। তো সেইভাবেই কাকু খবরগুলো দিতে থাকে, এবং ফর্ম তোলা থেকে অ্যাডমিশন টেস্টে নিয়ে যাওয়া সবকিছুতেই কাকুর অবদান। আমার শান্তিনিকেতনে পড়ার পিছনে আহ, কাকু মানে ডক্টর মানবেন্দ্র ঘোষ, এবং তার সাথে আরেকজন আমার ওখানকার যিনি লোকাল গার্জেন ছিলেন, তার কথা না বললেই নয়, এখনো আমার সাথে যোগাযোগ আছে। তিনি বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার, ডক্টর কল্যাণ মণ্ডল। ওনার অবদান, কারণ উনি, কাকু সবটা খবর নিয়ে উঠতে পারতেন না, ওই কল্যাণ কাকু সমস্ত খবরটা আমাকে দিত। তো এই আচ্ছা গুলো অবশ্যই আচ্ছা, আছে। ওখানে পড়াশোনা শুরু হলো, হ্যাঁ, তারপরে ওখানেই মাস্টার্স, হ্যাঁ, এবং তারপরে ওখানেই গবেষণা। হ্যাঁ, এই ওকে। গবেষণাটা নিয়ে একটু বলুন, কার আন্ডারে করেছেন এবং কিভাবে মণিপুরি গবেষণা, মণিপুরি নাচের উপর যে গবেষণা, সেটার সাবজেক্ট এবং মানে আপনার বিষয়টা কি ছিল, সেটা একটু দিয়ে আমাদের একটু জানান দর্শকদের। প্রাথমিকভাবে আমি তো মণিপুরি নাচে মাস্টার্স অব্দি করব এই হুম ইচ্ছেটা নিয়েই ওখানে হুম ভর্তি হই। হুম প্রথমে গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স। হুম কিন্তু তারপর মানে যেহেতু বিশ্বভারতীতে একেবারে আপনি ক্লাস 1 থেকে গবেষণা করে বেরোতে পারবেন এই সুযোগটা আছে। হুম তো আস্তে আস্তে ওখানে পড়তে পড়তেই মনে হয় যে যদি গবেষণাটাও করতে পারি, এবং সেক্ষেত্রে আমার বাড়ির যারা আছেন, আমার বাবা মা দাদা ছাড়াও আমাদের যে আত্মীয় স্বজনরা আছে, সবাই সে বিষয়ে আমাকে খুব উৎসাহ দিতে থাকে, কারণ প্রত্যেক বছর ওরা যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে বসন্ত উৎসবে শান্তিনিকেতন যেত, মানে ওদের ঘোরার জায়গাটা যাতে দীর্ঘস্থায়ী হয়, এবং ওদের খুব ইচ্ছা ছিল যে আমি যেন ওখান থেকে গবেষণাটাও করি। তো সেই হুম মতোই মাস্টার্স এর পর একটা প্রস্তুতি নিয়েছিলাম। তো আমি বাড়ি চলে আসি, এসে আমি রবীন্দ্র ভারতীতেও টেগোর লিটারেচারে আমি 2 বছরের পিজি ডিপ্লোমা করি। আচ্ছা তো তার মধ্যে গবেষণার প্রস্তুতি আমি নিয়েছি। তো আমি ওখানেও সেই গবেষণার জন্য আমাদের একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়। তো হুম সেইটা আমি দিয়েছিলাম, এবং প্রথমবারে না, আমি দ্বিতীয়বারে উত্তীর্ণ হয়েছিলাম। মানে ওই 2 বছরের মধ্যে প্রথমবারটা আমি সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি। একটা নিজের একটা কিরকম হয় পরীক্ষাটা, সেটা দেখবার জন্য। হুম তো সেইবারটা হয়ে ওঠেনি। দ্বিতীয়বারে আমি উত্তীর্ণ হই এবং গবেষণা শুরু করি। হ্যাঁ, তো কার আমি আন্ডারে ছিলেন? মণিপুরি নাচেই হুম গবেষণা শুরু করি, হুম ডক্টর সুমিত বসুর তত্ত্বাবধানে। আচ্ছা আচ্ছা, বিশ্বভারতীর সঙ্গে যোগাযোগ তো এখনো অক্ষুণ্ণ। এখনো। আপনার এই জার্নির মধ্যে আপনার যেটা জানার সেটা হলো যে আহ, শিক্ষা দেওয়া, এই যে মানে কিভাবে এবার শেখাতে শুরু করা, টিচিং প্রফেশনে আসা, মানে টিচিং মানে প্রথাগত কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়ে নয়, নিজের নাচ শেখানো, শেখানো। অনলাইন শেখানো এবং অফলাইন শেখানো, সেইটা একটু আমরা শুনবো, তারপরে অন্য কথায় যাব। সেইটা বলতে গেলে অবশ্যই গুরুদের কথা কোনোভাবে চলেই আসে। আমি যেমন শুরুতেই আমার যে কথাটের গুরু তাকে পেয়েছিলাম, তার কাছে আমার নাচের হাতেখড়ি বলা যায়। পরবর্তীকালেও আমি বিভিন্ন গুরুদের সান্নিধ্যে এসেছি, শান্তিনিকেতনে পড়াকালীন মণিপুরি গুরুদের সান্নিধ্যে এসেছি। আহ, আমি, আমাদের ওখানে যেহেতু দাদা দিদি বলার প্রচলন, আমি ওই জন্য দাদা দিদি বলেই বলছি। শ্রদ্ধেয় জিতেন দা, হেমন্ত দা, সুনিতা দি, শ্রুতি দি, সুমিত দা, এরকম বহু গুরুদের সান্নিধ্যে এসেছি। এছাড়াও আমি মণিপুরের বাইরের কলকাতার বাইরে বিভিন্ন জন মণিপুরি গুরুরা আছে, তাদের সান্নিধ্যেও এসেছি, যেহেতু আমি গবেষণা করেছি মণিপুর, আসাম, ত্রিপুরার যে সকল গুরুরা আছেন কলকাতাতে। এবং আমি যার সান্নিধ্যে, যিনি আমার গুরু পরবর্তীকাল থেকে এখনো, তার জন্যই আমার আরো সবটা, তার কথা অবশ্যই বলতে হয়, গুরু শ্রীমতী দেবযানী চালিহা। আমি শান্তিনিকেতনে যখন পড়তাম, তখন আন্টি আমাদের এক্সটার্নাল হিসেবে যেতেন পরীক্ষা নিতে। তো আচ্ছা তখনই আন্টি, মানে আন্টি ভীষণ শ্রদ্ধার মানুষ, দেখলেই যেন শ্রদ্ধা চলে আসে ওনার প্রতি। তো আমি তো তার আগে মণিপুরিটা তেমন ভাবে শিখিনি, প্রথম শান্তিনিকেতনে গিয়েই আমার শেখা। তো তারপর ওখান থেকে চলে আসার পর আমি আন্টির কাছে ভর্তি হই কলকাতায় টালিগঞ্জে, মণিপুরি নাচটা শেখার জন্য। কারণ হুম শান্তিনিকেতনে তো 5 বছর যেটা শিখেছি হুম শিখেছি। হুম আর যখন গবেষণাটা চলে তার মধ্যে তো নাচের প্র্যাকটিক্যাল বিষয়, তখন তো আমাকে গবেষণাটা করতে হচ্ছে হুম এবং হুম বিভিন্ন শৈলী শিখতে হচ্ছে, হুম মণিপুরি হুম নাচের বিভিন্ন হুম হুম শৈলী। তো
সেইখানে আমি আন্টির কাছে ভর্তি হই এবং সেখান থেকেই এই গবেষণা শুরু, গবেষণায় যাবতীয় সাহায্য, মানে এই প্রচুর সবটাই পুরস্কার, সমস্ত কিছু প্রচুর আমি কম্পিটিশন। আন্টির জন্যই পেয়েছি সেইটা। এবং এখনো আমি আন্টির কাছে যাই, আন্টির বয়স এখন 93। কিন্তু ওনার থেকে আমি অনেক ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়েছি কিভাবে চলতে হয় জীবনে, থেমে গেলে চলে না, বয়সটা কোনো বিষয় না বা কোনো কিছুই কোনো বিষয় না। তো মানে অনেকবারই অনেক কিছু দেখে একবার আমার মনে পড়ে অ্যানুয়াল প্রোগ্রাম, তখন আমাদের ভাইয়াদা অর্থাৎ আন্টির হাজবেন্ড উনি তখন শয্যাশায়ী, হসপিটালে ভর্তি। আন্টির অ্যানুয়াল শো ছিল মধুসূদন মঞ্চে, আমি আন্টি ওনাকে হসপিটালে রেখে এসে সেই অ্যানুয়াল শো করান, মানে সেখানে উপস্থিত থাকেন এবং তার কিছুদিন পর ভাইয়াদা চলেও যান। মানে কি অবস্থায়, অতএব জীবনে কখনো থেমে গেলে হবে না, এই বিষয়টা আমি ওনার থেকেই শিখেছি। হ্যাঁ, জীবনে থেমে গেলে চলবে না, সেটা সবথেকে বড় উদাহরণ আপনি নিজে। আমরা এবার সে প্রসঙ্গে চলে আসবো। সেটা আপনার একটি মানে অসুবিধা বলবো, অসুবিধাই বলি দর্শকদের কাছে। আহ, অসম্ভব প্রতিকূলতার মধ্যে, শারীরিক প্রতিকূলতার মধ্যে আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন এবং প্রচুর অ্যাওয়ার্ড। আমি ঘরে ঢুকে ঘর ভর্তি শুধু বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডের সার্টিফিকেট দেখতে পাচ্ছি। তো সেই যে জার্নিটা শুরু হলো এবং তখন থেকে এখন পর্যন্ত সেই মুহূর্তগুলো অল্প অল্প করে যদি আমাদের একটু বলেন, তাতে দর্শকরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে যে এতটা মানে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে, মানে প্রতিবন্ধ মানে প্রতিবন্ধী নয়, কিন্তু ভিতরের ইন্টারনাল প্রতিবন্ধকতা নিয়ে এইখানে এখনো এগিয়ে যাবা এবং ভবিষ্যতেও আপনি এগিয়ে যাবেন, হুম। সেইটা একটু আমাদের দর্শকদের কাছে আপনি অনুপ্রেরণা, সেটা একটু বলুন আমাদের দর্শকদের হ্যাঁ, সামনে। সেটা অবশ্যই আমার জীবনের একটি বড় ঘটনা। কিন্তু সেটা এই কারণেই বলা যাতে অবশ্যই সবাই শুনে উদ্বুদ্ধ হয়। আহ, এইটাই আমার বলার। তো সেটা হঠাৎ করেই আমার জীবনে আসে। তো ভালোভাবেই চলছিল, আমার গবেষণার কাজ সম্পন্ন হয় 2021-এ, লকডাউনের সময়টা, ওই জন্য হুম। একটু লেট হয়েছিল, না হলে হয়তো আরেকটু আগে হতো। তার আগে আমার 2019-এ আমার বিয়েও হয়, আমার বিয়ে হয়েছে বহরমপুরে। আর আমার হাজবেন্ডও উনি একজন টিচার, ইকোনমিক্স ম্যাথমেটিক্স ওনার সাবজেক্ট, তার সাথে উনি একজন শিল্পীও, অ্যাঙ্কারিং, গান, নাচ সবকিছুর সাথেই যুক্ত। তো সেই জন্য সব দিক থেকে আমি সহযোগিতাটা আরো বেশি করে পাই। আর অবশ্যই ছোট থেকে আমার পরিবার ভীষণই আহ, সহযোগী, ভীষণই, মানে শুধু আমার পরিবার, আমার বাবা মা দাদা না, আমার সমস্ত আত্মীয় স্বজন, চারিপাশের সবাই। এবং পরবর্তীকালে আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, তিনিও খুব সহযোগী ছিলেন। তিনি আর নেই, চলে গিয়েছেন। আর আমার শাশুড়ি মা প্রত্যেকেই সহযোগী। কিন্তু 2023-এ হঠাৎ করেই সেই অকস্মাৎ ছন্দপতন বলা যায় একটা, সেটা হলো 2023-এ এরকম অনুষ্ঠানেরই আমাদের প্রস্তুতি চলছে। কিছু বহরমপুরের অনুষ্ঠান, কলকাতার অনুষ্ঠান, আমার যেহেতু আহ, বেশ কিছু দলের সাথে আমি যুক্ত, আমার নিজস্ব নৃত্য প্রতিষ্ঠান আছে, দল আছে, তো সেইগুলোর একটা প্রস্তুতি চলছে। তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে পেটে ব্যথা, ব্যাক পেন, এইরকম একটা নিয়ে। তার আগে রিহার্সালও করে এসেছি শান্তিনিকেতনে। তো এসে হঠাৎই মধ্যমগ্রামে অসুস্থ, বহরমপুর ফেরার কথা, ফিরতে পারছি না কিছুতেই। তো তারপর বিভিন্ন টেস্ট হঠাৎ করেই প্রথমে আমি গল ব্লাডার স্টোন এবং একটি সিস্ট হয়েছে জানতে পারি, এবং হঠাৎ আমার অপারেশন হবে এইটুকুই জানি। তো আমার সেই মতনই মানে এক সপ্তাহের প্রস্তুতিতে অপারেশন হয়, ল্যাপ্রোস্কোপি হয়। তো আমি ডাক্তারকে প্রথমেই জিজ্ঞেস করি আমার সামনে দুটো অনুষ্ঠান আছে, আমি করতে পারবো তো? তো উনি বলেন যে হ্যাঁ, এরকম ল্যাপ্রোস্কোপি হলে তো মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অসুবিধা। এবার আমি 15 দিনের মধ্যে অনুষ্ঠানও করি, বলতে কোনো অসুবিধা নেই যে আমি বহরমপুর গিয়ে অনুষ্ঠান করি। হয়তো আহ, যতটা পরিমাণ নৃত্য নাচ আমার করার কথা ছিল বা যেই এফোর্টটা দেওয়ার কথা ছিল অতটা দিই না, হয়তো কম করি, একটু কম রোলে থাকি, এরকম ভাবে করি। এবং কলকাতার অনুষ্ঠানও আমি করি, ফিরে এসে আবার কলকাতার অনুষ্ঠানও করি। কিন্তু ইতিমধ্যে টানাপোড়েন শুরু হয়েছে, অর্থাৎ অপারেশনের পর এখনকার দিনে বায়োপসি তো কম্পালসারি হয়ে গেছে, যে কোনো অপারেশনের পর তার রিপোর্ট আসতে শুরু করেছে। বাবার কাছে রিপোর্ট এসে গেছে। তো বাবা জানেন, আমাকে বলছেন না, দাদাও জানে, আমাকে বলছে না, এরকম একটা বিষয়। এবং আমি সেটা একটু সন্দেহ করছি, মনে হচ্ছে আমার। কিন্তু ঠিক আছে, ওনারা বলছে না, যাতে আমি অনুষ্ঠানগুলো করে আসি তারপর শুরু হবে, এরকম।
এবার আমার যেহেতু সন্দেহটা তখনই জেগেছিল এবং কোথাও গিয়ে মনেও হচ্ছিল যে কিছু একটা হতে চলেছে আগামীতে, একটা বড় লড়াই। তো আমার কাছে ওই অনুষ্ঠান দুটো না তখন আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায় যে আমাকে করতেই হবে, এই দুটো যে কোনো ভাবেই করতে হবে। এবং কোথাও গিয়ে মনে হয় যে আবার কবে করতে পারবো, কি হবে, কিছু নেগেটিভ চিন্তাধারা মাথার মধ্যে আসে। তো ওই জন্যই আরো অনুষ্ঠানগুলো করি এবং তারপরেই আমি বাবার সাথে যাই ডাক্তার দেখাতে কলকাতায়। একটি বেসরকারি হাসপাতালে বাবা নিয়ে যান। ওখানে যখন আমি ঢুকছি ডাক্তার এর চেম্বারের বাইরে ওখানে লেখা ছিল যে গাইনো অনকোলজিস্ট। তো তখনই আমি বুঝতে পারি যে কি কারণে আমাকে নিয়ে আসা হলো বা কি বিষয়। এবং ওখানে যাওয়ার পর আমাকে ডাক্তারবাবু পরিষ্কার সবটা বুঝিয়ে বললেন। ওনার কাছে আমার হিস্ট্রিটা আগে থেকেই ছিল এবং উনি সবটাই আমাকে বুঝিয়ে বলেন। ডাক্তারবাবু ভীষণ ভালো, ওনার ভীষণ ভালো ব্যবহার, কথাবার্তা খুব ভালো। ওই জন্য প্রথমে আমার মানতে অসুবিধা হলেও এত ভালো করে এতটা সময় ধরে বোঝান, মানে বলে না ডাক্তারের কথাতেই অর্ধেক রোগ সেরে সেরে যায়, যায়। তো সেটাই আমার হয় তখন। এবং উনি আমাকে খুব ভালো একটা কথা বলে, ওইটা আমার খুব কাজে এসেছিল, মানে সে একটা অমৃতের মতন, যে আপনি নাচ করেন বলে বেঁচে গেলেন, না হলে এটা আরো বাড়াবাড়ি হতে পারতো। আপনি যদি নাচ না করতেন তাহলে আমি আপনাকে সুইমিং বা সাইক্লিং কিছু করতে বলতাম। তো এই কথাটা একদম অভ্যর্থের মতন কাজ করে, যে তখন থেকে যে নাচটা তো আমি ছোট থেকে ভালোবাসি, নাচ আমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু। কিন্তু উম, ওই সময় থেকে যেন নাচটা আরো বেশি আমার একেবারে সেই সবকিছু ছাপিয়ে ওটা ভালোবাসা হয়ে দাঁড়ালো, যে নাচটা ছাড়া যেন আমি থাকতেই পারছি না। তো এই সময়টা আমি আর অনুষ্ঠান করিনি এবং ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারি যে আমার আবার একটা মেজর সার্জারি হতে চলেছে, করতে হবে আগামীতে। তো ওটা ওই 2023 আগস্ট ছিল ওই সময়টা, আগস্ট সেপ্টেম্বর নাগাদ। অলরেডি একবার অপারেশন হয়ে গেছে, তারপর টেস্ট চলছে, আবার নভেম্বরে আমার অপারেশন। বড় একটা অপারেশন আছে এবং সেই সময়টা আমি আর কোনো অনুষ্ঠান করিনি, বাইরেও কোথাও যাইনি, কলকাতাতেও অনুষ্ঠান করিনি। আহ, খালি ভিডিও করতাম কিছু নাচের, নাচ শেখাতাম। উম, আহ, মানে বাড়ির ক্লাসটা চলছিল, বাইরে যেখানে শেখাতাম সেগুলো অলরেডি স্টপ করেছিলাম, কারণ যেদিন নাচ শেখানো সেদিনই হয়তো কোনো টেস্ট করতে যেতে হবে বা ডাক্তার, তো ওইভাবে ঠিক অসুবিধে হচ্ছিল, ওই জন্য আপাতত একটু স্থগিত রেখেছি। তো যাই হোক, এই সবগুলো আমার চলছিল। তো ভিডিও করেই নিজেকে মোটিভেট করতাম, ই করতাম এবং আশপাশের সবাই আমার সাথে ছিল, যারা শুভাকাঙ্ক্ষী সবাই ছিল। আহ, বাড়ির লোকজন, দুই বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই ছিল। তারপরে যাই হোক বড় অপারেশন হয়। আহ, বেশ অনেক ঘন্টা দীর্ঘ সময়ের অপারেশন হয় এবং তারপরে সেরে উঠতেও অনেকদিন সময় লাগে, আমি অনেকদিন হসপিটালে ছিলাম। তারপরে উনি বললেন যে আস্তে আস্তে আপনি, মানে যেরকম হয় একটা গ্যাপ দিয়ে 2-2.5 মাস পর আবার নাচ শুরু করা যাবে। তো প্রথমবার একটা জীবনে বড় অপারেশন, তার আগে যেটা হয়েছে সেটা খুবই ছোট নগণ্য, তার কাছে কিছুই না। তো বড় অপারেশনটার পর স্বাভাবিক সেরে উঠতে অনেক সময় লাগে, কিন্তু সেই সময়টা সবাই আমার পাশে ছিল। বিশেষ করে বাবা দিনরাত এক করেছিলেন, হসপিটালেও বাড়ি আসার পরেও। আহ বাবা মানে একাধারে ডাক্তার, আবার তার সাথে আমার বাবা, তো হুম। অবশ্যই মানে ওনার ফিলিংসটা অন্যরকম, সেটা হয়তো আমরা কেউই বুঝতে পারবো না। তার সাথে সবাই ছিল, আমি আলাদা করে নাম বলছিলাম, মা, দাদা, আমার হাজবেন্ড, আমার মাসি পিসিরা, আমার শাশুড়ি মা সবাই ছিল, কিন্তু বাবার জায়গাটা অন্যরকম, কারণ কোথাও গিয়ে উনি ডাক্তার, তার সাথে মেয়ের এই ব্যাপারটা বিষয়টা বুঝতেন দেখতে সব থেকে হচ্ছে, হ্যাঁ বেশি। বুঝতে হচ্ছে, তার কষ্টটাও সে হয়তো এক্সপ্রেস হুম করতে হুম পারছে না। হুম তো সেই জন্যই বাবার কথাটা বলা আরো। তো হুম। সেইটা ছিল, সেই সবার সহযোগিতায় আমি এই আবার আস্তে কেমোটা আস্তে শুরু হলো কবে থেকে? ঠিক হই। কেমোটা শুরু হলো 1 বছর পর অ্যাকচুয়ালি, কারণ সেই সময় ঠিক হওয়ার পর আমার যেহেতু বয়সটা কম এবং অপারেশন ঠিক মতন হয়েছে এবং খুব লো গ্রেড ছিল বলে আমার বলেছিল আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই। আচ্ছা। তো মানে প্রয়োজন পড়ে না ডাক্তারি চিকিৎসায়, তার মানে কোনো প্রয়োজন পড়ে না। অতএব আমি নর্মাল জীবনে ফিরে এসেছিলাম, বিভিন্ন অনুষ্ঠান করছিলাম, ঠিকঠাকই ছিলাম। কিন্তু ঠিক 1 বছর পর আমার সেই আগের বছরের মতন আবার হঠাৎ করে পেন অসুস্থ শুরু হই, হলো। সেই পেন শুরু হয়। তো তখনই আবার ডাক্তারের কাছে যাওয়া, টেস্ট করা, সমস্ত কিছু করে দেখা গেল ইমিডিয়েট আবার অপারেশন করতে হবে, রেকারেন্স হয়েছে। মানে 1 বছরের মধ্যে এই রেকারেন্স হয় না, কিন্তু আমার হয়েছিল, আমার ক্ষেত্রেই হয়েছিল। তো সেটা মেনে নিয়েছিলাম, মেনে নিয়ে আমার আবার অপারেশন হয় পরের ডিসেম্বরে। বড় সার্জারি, একদম ওপেন সার্জারি হয় এবং তারপরেই মেডিকেল অনকোলজিস্টের কাছে আমাকে
যেতে হয়, এবং উনি বলেন যে 6টা সাইকেল কেমো আমাকে নিতে হবে। তো আমার জানুয়ারি 2025-এ কেমো শুরু হয় আর মে 2025-এ শেষ হয়। এই আর তার মধ্যে বিভিন্ন আরো তার ওরাল মধ্যেও ট্রিটমেন্ট চলেছে, এবং তার মধ্যে যেটা সবচেয়ে বড় কথা, আমি আমার কাজ অর্থাৎ নাচ শেখানো, অনুষ্ঠান সবটা করে গিয়েছি। এটা শুনলে মনে হবে যে গল্প কথা, কিন্তু না। যারা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, তারা প্রত্যেকে জানেন, আমার স্টুডেন্টরা জানে। হ্যাঁ, সেই সময় আমি আমার স্টুডেন্টদের, আমার যারা সহকর্মী, প্রত্যেককে পেয়েছি। পুরো জার্নিতেই পেয়েছি, আমার সমস্ত সবাইকেই পেয়েছি কাছের জন্য। তো তাদের খুবই টানাপোড়েন গেছে, কিন্তু সবাইকে পেয়েছি। তো আমি করে গেছি অনুষ্ঠান। কিন্তু কষ্ট হতো, কষ্ট হয়, কষ্ট হ্যাঁ হতো। হ্যাঁ। হয়তো ইনফেকশনের একটা ভয় থাকে, হুম সবকিছুই হুম। থাকে। আমি করেছি, কিন্তু তাও আমি করেছি, ভালো থাকতে হবে। আমি এটাই ভেবেছি যে যদি আমি একটা চাকরি করতাম, বা যারা চাকরি করেন, মানে আহ নাচের ক্ষেত্রে না করে যারা অন্য একটা অফিসে হয়তো চাকরি করেন, তারা তো ওই সময়টা চাকরিটা বন্ধ দেবেন না, তাদের হুম যেতেই হবে। হুম ছুটি পাবেন হয়তো ওই কেমোর দিনটা বা হুম তার হুম। দুদিন। তো তারা যদি যেতে পারেন, তাহলে এটাও তো আমার কাজ। শুধু এটা আমার শখ বা ভালোবাসা নয়, এটা আমার কাজও। তো একদম। আমাকেও সেটা করে যেতে হবে, কারণ এক, নিজেকে ভালো রাখতে হবে, দ্বিতীয়ত এই লড়াইটাতে টিকে থাকতে হবে। জীবনের লড়াই শুধু না, এই যে আমরা শিল্পীদের প্রত্যেকদিন একটা টিকে থাকার লড়াই চলছে। হুম হুম হুম। প্রত্যেকদিন, আজকে 3 মাস বা 2 মাস আমাকে কেউ দেখতে না পেলে তারা ভুলে যাবে আমাকে, এটা খুব হুম, স্বাভাবিক ব্যাপার। তো এটাই একদম। আমাকে থাকতে হবে। তো সেই জন্য আমি করে গিয়েছি। আহ শরীর সবসময় সাথ দিয়েছে তা না, এখনো দেয় তা না, কিন্তু তাও আমি করে যাচ্ছি, সেই সময় করে গিয়েছি, থামিনি আমি। ওই 4 মাস মতন কেমন সময়টা, 3 সপ্তাহ গ্যাপে গ্যাপে আমার থাকতো। প্রথম সপ্তাহটা আমি খুব অসুস্থ থাকতাম, কোনো কিছু করতাম না। পরের সপ্তাহ থেকে আবার লেগে পড়তাম, নাচ শেখানোও করেছি। অফলাইনটা একটু বাদ দিয়েছি, কারণ বাচ্চাদের আসে বা বড়রা আসে, ইনফেকশনের ভয়। ইনফেকশনের ভয়। অনলাইন করে হুম গিয়েছি, হুম হুম এবং তার সাথে অনুষ্ঠান করেছি। হুম। কখনো মাস্ক পরে, কখনো মাস্ক ছাড়া। মানে মাস্ক পরে গিয়েছি, মাস্ক পরে তো আর নাচ হয় না, কিন্তু করেছি। অন্তত 10-12টা অনুষ্ঠান আমি ওই সময়টায় করে গিয়েছি। আমরা অনেকটা গল্প শুনলাম তানিয়ার কাছ থেকে। তো সব থেকে বড় কথা যে জীবনের কোনো কিছুই যদি ভালোবাসা যায়, যদি ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, তাহলে থেমে থাকার প্রয়োজন হয় না। সেটা তানিয়া আমাদের এই প্রজন্ম, মানে তানিয়ার প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে ও একটা উদাহরণ হয়ে থাকলো। আমাদের তরফ থেকে এবং আমাদের সকল শ্রোতা দর্শকদের তরফ থেকে ওর প্রতি অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আবার আমরা ফিরে আসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে, অন্য কোনো চমক নিয়ে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। নমস্কার।